আসসালামু আলাইকুম, তাহসিনা ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। যদি আমি একটু লেট ম্যান। এটা হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী যে কুড়া দুরুস আছে, এটার রেসিপি। পুরা ম্যারিনেট থেকে শুরু করে শেষ পর্যন্ত পুরোটাই দেখাবো, অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন। এখানে আমি 1.5 কেজির মতো করে 3 কেজি মুরগি নিয়ে নিছি। 1.5 কেজির কম হলে আসলে ছোটো হয়ে যায়, বেশি ফার্মের মুরগি যেহেতু, আপনারা দেশি মুরগি হলে আর একটু কম নিতে পারেন, সমস্যা নাই। এখানে সব উপকরণ নিয়ে নেওয়া হয়েছে: আদা বাটা, রসুন বাটা, টক দই, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, লেবু সব নেওয়া হয়েছে। আর এখানে শুকনো উপকরণগুলো আম্মু একটু কুচি করে নিচ্ছে। এটা আমার রেসিপি না, এটা আম্মুর রেসিপি। যেহেতু এটা আম্মুর রেসিপি সেহেতু এটা পুরানো রেসিপি, আর আমার থেকে তো পুরানো সব কিছুই ভালো লাগে। এই ধরেন গ্লাস, কাপ, প্লেট, চামচ, বোতল, এগুলো সবই আমি কালেক্ট করি। এটা আমার আসলে খুবই ভালো লাগে। পুরনো দিনের জিনিসপত্র বলেন, পুরনো দিনের মানে আমার কাছে মনে হয় যেন এগুলোতে কেমন জানি আন্তরিকতা আছে, ভালোবাসা আছে, বা অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আমার জানি না এটা কোন ধরনের কাজ, আমার থেকে ভালো লাগে এটাই বলতে পারি। এখানে আমি একটু হলুদ মেখে নিচ্ছি মশলাগুলো অ্যাড করার আগে। আমার নানি দাদির হাতের রেসিপি ভালো লাগে, যদিও আমি ওরকম নানি দাদির হাতের রেসিপি কিছু শিখতে পারি নাই, অতটুকু আমার সময় হয় নাই শিখার। আমি এমনিই শিখছি ঠেকে ঠেকে। আর ঠেকে ঠেকে শিখলে তো বুঝিনি কদিন লাগে শিখতে, কিন্তু আমি অনেক তাড়াতাড়ি শিখছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাই হোক, এই যে দেখতেছেন আম্মু সব মশলাপাতি একত্রে মিক্স করে নিচ্ছে। যেমন ধরেন বাটাগুলা, শুকনাগুলা সব নিচে, কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে হচ্ছে রসুন বাটা, আদা বাটা, নারকেল বাটা, বাদাম বাটা সবই একত্রে। তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, তার সাথে লেবু, টক দই, যা যা আছে আর কি, আম্মু যা যা অ্যাপ্লাই করে সবই দেয়। সবই দিয়ে ম্যারিনেট করে নিচ্ছে। আর এর আগে একটু কাঁচামরিচ দিয়ে কেচে নিছে। এটার মানে হচ্ছে ফার্মের মুরগি যেহেতু অনেক বেশি মোটা হয়, স্বাস্থ্যসম্মত হয়, সেজন্য অনেক স্বাস্থ্যবান, সেজন্য ভিতরে যাতে কোষগুলোতে মাংসের মশলাগুলো ঢুকে মাংসের মধ্যে সাদা সাদা ভাব যাতে না থাকে, সেজন্য একটু কেচে নিছে। আর এখন ওদের গায়ে ভালো করে তেল মশলা মাখাইতেছে, মনে হয় জীবনেও গোসল করে নেয় সাবান দিয়ে, এরকম করে মাখাইতেছে। আর একটু সস দিয়েও দিছে। সসটা আম্মু দিতে প্রথমে ভুলে গেছিলো, এই জন্য, না হয় এটা মশলার সাথে অ্যাড করে দিলে বেশি ভালো হতো। একটু সরিষার তেলও মেখে দিছে, কালারটা সুন্দর আসে তেলটা আগে মাখাই দিলে। তো এখন রেখে দিবে 1 ঘন্টার মতো করে, 1 ঘন্টার জন্য রেখে দিবে, পরে 1 ঘন্টা পরে বের করে তারপরে এটাকে যা করার করবে আর কি। আমি এই ধরনের আরেকটা ভিডিও এর আগে শেয়ার করছিলাম। আমরা বাড়িতে গেলেও সবসময় আম্মু এইভাবে আস্ত মুরগি করে আমাদেরকে খাওয়ায়। তো আম্মুর এই মুরগিটা অনেক মজা হয় দেখা আম্মু এখানে আসলেই আম্মুকে বলে যে এইভাবে করার জন্য। তো এটা আম্মু আমার পাশে আসছিল তখন করে রাখছিলাম, ভিডিওটা ছাড়া হয় নাই যদিও। তো আম্মু এখানে গরম তেলে মশলাগুলো দিয়ে দিচ্ছে, অল্প অল্প করে এখানে দিয়ে দিবে, যেহেতু আর আগে ম্যারিনেট করে রাখছিল তখন দিয়ে দিছিল। আমার আম্মু অনেক বেশি রান্না করে, আর অনেক রান্না করছে, এখনও রান্না করে খাচ্ছে। যেহেতু কেউ নাই, আম্মু আর ছোটো বোন একা একা থাকে, আব্বু বাহিরে, তো সেহেতু বয়স হয়ে গেছে এখন অনেক, কিন্তু এখন আব্বু বাহিরে, আম্মু আর ছোটো বোন একাই থাকে বাড়িতে। বিদেশি মেয়েদেরই একটা ঝামেলা, বিদেশি জামাইওয়ালা বয়স হয়ে যাবে, বুড়া হয়ে যাবে, তারপরে জামাই বাইরে থাকবে। আমার এই জিনিসটা একদমই ভালো লাগে না, কারণ আমি আমার আব্বু আম্মুকে দেখে দেখে বড় হয়েছি, তো এই জন্য মনে হয় বেশি লাগে। আমার কাছে একদম পছন্দ না। সাথে থাকলে একটা ব্যাপার, কিন্তু এরকম দূরে থাকলে আমার একদম ভালো লাগে না। সুখে দুঃখে বিপদে আপদে মানুষের কত সমস্যা হয়, কত অসুখ বিসুখ হয়, কত আপনজন হারায়, কোনো কিছুতে জামাই কাছে থাকে না, এটা কেমন কথা? জামাইয়ের কেয়ার বলে তো একটা কথা আছে,
জামাই পাশে থাকবে, কেয়ার করবে, সুখে দুঃখে আপদে বিপদে সঙ্গে থাকবে, এটাই হচ্ছে। না হয় কিসের স্বামী আমি বুঝি না, এরকম মানুষ কেমনে যে থাকে আল্লাহ জানে। তারপরে কি করবে মানুষ যখন পেটের দায় বলে একটা কথা আছে না। আমি একদিন আম্মুকে জিজ্ঞেস করছি যে কে ভেবে থাকে, আমি বলে কেন তোমার আব্বু টাকা পয়সা পাঠাচ্ছে না, সংসার চলতেছে না, কত ধৈর্য। আমার কাছে বাবা এত ধৈর্য নেই। আমার মেয়ে হাসতেছে। সত্যি কথা, মানুষ আসলে এমন মানুষের সাথেই থাকা উচিত যারা কেয়ার করবে, ভালোবাসবে। যে ওই দিন একটা আছে না, শাওন টয়ার ইউনিভার্সিটি গেছে, লিপিয়ার যেহেতু 4 বছর 5 বছর হয়ে গেছে বিয়ে, তারপরে ওরা লিপিয়ার বিয়ে করাতে ওদের প্রথম ইউনিভার্সিটি গেছে। তখন চিন্তা করলাম সুন্দর কালো ধলা লম্বা বেটে এগুলোতে কিছু যায় আসে না, জামাই হইতে হবে কেয়ারিং, যাতে সব কিছু দেখাশোনা করতে পারে, সঙ্গে থাকে সুখে দুঃখে আপদে বিপদে। এখানে সুন্দরটা আসলে বিষয় না, টল পিগারটা বিষয় না, রংটাও বিষয় না, বয়সটাও বিষয় না, সব কিছুর উপরে হচ্ছে সে কতটা কেয়ার করে, কতটা ভালোবাসে, সে কতটা ভালো, তাদের আন্ডারস্ট্যান্ডিং কেমন, দুজনের মধ্যে বন্ডিং কেমন, এগুলো হচ্ছে আসলে মূল ব্যাপার। কিন্তু আমরা তো আছি আল্লাহর রহমতে, আগে বউ দেখতে গেলে চিন্তা করি বউটা সুন্দর আছে কিনা, জামাই দেখতে গেলে চিন্তা করি আগে জামাইটা সুন্দর আছে কিনা। আমাদের এটা আসলে সামাজিকভাবে মেন্টাল সমস্যা হয়ে গেছে, এটা আমাদের মানে মস্তিষ্ক আছে না, সেটা হয়ে গেছে। এটা এটা ঠিক হবে না সহজে, আমার মনে হয়। আমারও ঠিক হবে কিনা সন্দেহ আছে, যদি আমি চিন্তা করি যে ধরে এইভাবে কীভাবে কেমনে ভাবি, এদের ধরনের ভাবা উচিত না। কিন্তু এটা পরে আসে, এর আগে আসে কি বউটা কেমন, নাক বোচা নাকি, রং কালো নাকি, চুল নাই নাকি, এই ধরনের আজগুবি কথাবার্তা মনে আসে। এটা আমার সবারই, জানি না কয়জনই আছে যে সুচিন্তা করে। তবে আমার কাছে জানি এখন এগুলো কেমন কেমন লাগে আসলে। মাঝে মাঝে বলে দূরে এত কিছু চেয়ে যে যেভাবে ভালো থাকবে সেভাবেই থাকা উচিত। সে যার সাথে থাকবে থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক, দিন মতে চলুক, ইসলাম মতে চলুক, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর আল্লাহ তাআলা তো জোড়াও ভেবে বাঁচছে, যার সাথে যারে বানাবে আল্লাহ তাআলা তাকে তার সাথেই দিছে। এত কিছু বুঝেও না, বউ দেখতে গেলে আগে সুন্দর আছে কিনা ওইটাই দেখি। এই যে এটা আসলে আমরা যে পারিবারিক শিক্ষা বলে একটা কথা আছে না, আমরা পরিবার থেকেই তো প্রথম শিক্ষাটা পাই। ওই যে পরিবারের মানুষগুলো যাই আলোচনা করে আমরা আসলে তাই শিখি। মূলত চিন্তা ভাবনা ধ্যান ধারণা আমাদের তো আসে পরিবার থেকে। তো অনেক কিছু আমরা সামাজিক এবং পারিপার্শ্বিক অবস্থা থেকে শিক্ষা পাই। যেরকম শিক্ষা পাইছি আর কি, বউটা সুন্দর আছে কিনা দেখি, ঘুমটা উল্টাই আগে, ওরকম আর কি। এটা আমি মনে করি একটা পারিবারিক শিক্ষা। যদি আমাদের এটা উচিত না এরকম চিন্তাধারা করা, আমিও চেষ্টা করি এটা বয়কট করার। তো আমাকে একটা আপু কমেন্ট করছিল একদিন, এরকম করে চিকেন পোড়াই গ্যাসের মধ্যে খাইলে নাকি ক্ষতি হয়। আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন, কারণ আমি বেগুন এইভাবে পুড়ে খাই। সেহেতু মুরগিটা আমি স্মোকি ফ্লেভার আনার জন্য ট্রাই করছি, সেহেতু আমি একটু গ্যাসের মধ্যে পোড়াই নিচ্ছি। কিন্তু একটা আপু বললো যে কি এরকম খেলে নাকি ক্ষতি হয়। আমার আসলে পুরা ধারণা নাই ব্যাপারে। সেদিন থেকে আমি এই ধরনের পুড়ে খাওয়া বন্ধ করে দিছি। কিন্তু বেগুনটা আমি এভাবে পুড়ে খাই, টমেটোটাও এইভাবে পুড়ে আমি ভর্তা করি। কারণ এই ধরনের পুড়ে ভর্তাটা করলে না একটা ভালো লাগে, মজা লাগে, আমার কাছে লাগে আর কি। হয়তো অনেকের কাছে হয়তো যে স্মোকের গন্ধটা, যে গন্ধটা এটা অত ভালো নাও লাগতে পারে, কিন্তু আমার কাছে ভালো লাগে। তো আম্মুর চিকেন তো করা দেখলেন কীভাবে করলো। এটা আমরা পরোটা দিয়ে খাওয়ার জন্য করছি, এই জন্য এইভাবে করছি। আর যারা এইভাবে করতে চান, পরোটা দিয়ে খাবেন না, ভাতের সাথে খাবেন, এভাবেও খেতে পারেন। আবার এই যে রোস্ট করার সময় যে ঝোলগুলো রয়ে গেছে না, পোড়ার পরে একটু ঝোলের মধ্যে চুবাই একটু ফুটাই নিলেই হয়ে যাবে। দুইভাবেই ট্রাই করতে পারেন, দুইভাবেই মজা। তো আজকে এতটুকুই। এই যে কেটে আমি পরিবেশন করে দিলাম টেবিলে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও বেশ ভালো হয়েছে। আমরা পরোটা দিয়েই খাইছি। আপনার চাইলে এটা পোলাওর সাথেও সার্ভ করতে পারেন। আবার কেউ যদি চায় যে না পোলাওর সাথে খাবে না, এমনিই খাবে, তাও খেতে পারেন। এটা অনেক স্বাস্থ্যসম্মত বলে আমি মনে করি। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আজকের মতো এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিরাপদ থাকবেন। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকেন। আর অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে আমার ভিডিও লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।